ছাড়েন, যাবো না। আমি কিন্তু চেঁচাবো, কিডন্যাপার বাঁচাও বাঁচাও। কায়েব মিমির মুখ চেপে ধরে বলল। আমি তোমাকে কিডন্যাপ করলাম কখন? মিমি কায়েবের বুকে মাথা ঠেকালো। কায়েব থমকে গেল। মিমি বলল, আপনি জানেন আপনি কত খারাপ? আমাকে কষ্ট দেন শুধু। ওই জেসিকে আপনার সাথে দেখলে রাগ হয় আমার, ইচ্ছে করে চুল টেনে ছিঁড়ে দিই, আর কষ্টও লাগে। তাও আপনি ওর সাথে থাকেন, কিচ্ছু বোঝেন না আপনি, কিচ্ছু না। খুব মজা, আপনি বদলোক আপনি। কায়েব মিমিকে নিজের বুক থেকে উঠিয়ে দেখে সে ঠোঁট উল্টে তাকিয়ে আছে। কায়েব বলল, হ্যাঁ, আমি তো খারাপ। আর তোমার ওই আদিল স্যার খুব ভালো, তাই না? মিমি মুচড়াতে মুচড়াতে বলল, তাই তো, আদিল স্যার খুব ভালো। আমি আদিল স্যারের কাছে যাব, ছাড়ুন আমাকে। কায়েবের রাগ হলেও সে শান্ত থাকে। সে জানে মিমি এখন হুঁশে নেই। সে গম্ভীর কণ্ঠে বলল, মিমি, তুমি কি ভালোই ভালোই আমার সাথে যাবে নাকি আমাকে অন্য পদক্ষেপ নিতে হবে? মিমি জেদ ধরে বলল, আমি যাব না, যাব না মানে আমি কিছুতেই যাব না, বুঝেছেন আপনি? মিমির বলা শেষ আর কায়েবের তাকে কোলে তোলাও শেষ। মিমি চেঁচিয়ে বলল, এই আমাকে কোলে নিলেন কেন? নামাও আমাকে, কেউ বাঁচাও আমাকে। মিমির চেঁচানি শুনে কয়েকজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে ভাই? আপনি কি জোর করে ওনাকে কোথাও নিয়ে যাচ্ছেন? এই পুলিশ ডাকো তোমরা। কায়েব তাদের বুঝিয়ে বলল, আপনারা আমাকে ভুল ভাবছেন। এই মেয়েটি আমার স্ত্রী। ও ভুল করে ড্রিঙ্ক করে ফেলেছে, কোনো কথা শুনছে না, তাই বাধ্য হয়েই। কায়েবকে আর কিছু বলতে হলো না, তারা বুঝে নিল। লোকটা হেসে বলল, আচ্ছা নিয়ে যান, বউ কথা না শুনলে এমন পদ্ধতি প্রয়োগ করা উচিত। কায়েবও বিনিময়ে হেসে তাদের ধন্যবাদ জানালো। তারা চলে গেল। মিমি চেঁচিয়ে বলল, আরে কোথায় আছেন, বাঁচান আমাকে। কায়েব তাকে ধমকে উঠে বলল, মুখ দিয়ে যদি আর একটা কথা বলেছ তাহলে ঠাস করে নিচে ফেলে দিব। কথাই কাজ হলো। মিমি কায়েবের গলা জড়িয়ে ধরে চুপ করে থাকলো। কায়েব তাকে গাড়ির কাছে এসে নামিয়ে দিল। তার হাত ধরে জোর করে গাড়িতে বসিয়ে নিজেও বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। শাসা করে গাড়ি এগিয়ে চলেছে। কায়েব কিছুতেই শান্তভাবে ড্রাইভ করতে পারছে না। মিমি চুপ করে বসে নেই। সে এক প্রকার লাফালাফি করছে গাড়ির মধ্যে। কায়েব মহা বিরক্ত। মিমি গাড়ির দরজা ধরে টানতে টানতে বলল, খুলে যা, ছিমছিম, খুলে যা না। কিন্তু গাড়ির দরজা খুলল না। মিমি হতাশার শ্বাস ফেলে বলল, দরজাটা খুলছে না কেন? আমি বাইরে যাব। মিস্টার খান, দরজাটা খুলে দিন না। কায়েব কোনো কথা বলে না। মিমি কায়েবের হাত ধরে টানাটানি শুরু করলো। এই আপনি শুনতে পারছেন না? দরজাটা খুলে দিতে বলছি তো। কায়েব গাড়ির ব্রেক কষে। আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সে মিমির দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, কি হচ্ছে কি মিমি? গাড়ি চালানোর সময় কেউ এমন করে? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন? মিমি ঠোঁট উল্টে ছলছল দৃষ্টিতে তার দিকে তাকায়। কায়েব দীর্ঘশ্বাস ফেলে। মিমি তো হুঁশেই নেই। কায়েবের কোনো কথা এখন সে বুঝবে না। কায়েব নিজের সিট বেল্ট খুলে তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোলে বসায়। মিমি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে। কায়েব সিট বেল্ট দিয়ে মিমিকে নিজের সাথে আটকে দিল। মিমি চেঁচিয়ে উঠল। আই, আপনি আমাকে বেঁধে রাখছেন কেন? ছাড়ুন আমাকে। কায়েব তার ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ, কোনো কথা নয়। এখানে মাথা রাখো, একটা ম্যাজিক সাউন্ড শুনতে পাবে। নিজের বুকের বাঁ পাশ আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাকে। মিমি তার কথা মতো কায়েবের বুকে মাথা রাখে। কায়েবের কথা মতো এসে শুনতে পায় ধকধক শব্দ। মিমি মন দিয়ে তা শুনে যাচ্ছে। সে লিফটে রয়েছে কায়েবের সাথে। কায়েব মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। বাড়ির সামনে সে গাড়ি থামালো। কায়েব মিমিকে কোলে নিয়ে বহু কষ্টে গাড়ি থেকে নামলো। এগিয়ে গেল বাড়ির দিকে। দুহাত বন্ধ। কলিং বেল বাজাবে কি করে? সে মিমিকে বলল। মিমি, কলিং বেল বাজাও তো। মিমি মুখ তুলে তাকিয়ে মাথা দুপাশে নাড়ায়, যার অর্থ সে কলিং বেল বাজাবে না। কায়েব ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাজাও, ভেতরে তোমার জন্য একটা জিনিস আছে। মিমি হেসে বলল, সত্যি? হ্যাঁ। মিমি কলিং বেল বাজালো। কায়েব সহ সকলের কানের 12টা বাজিয়ে সে অনবরত বাজাতেই থাকলো। কায়েব অতিষ্ঠিত হয়ে বলল, কি হচ্ছে, থামো। মিমি থামে না। অনবরত কলিং বেল বাজানোর পেছনে অন্যরকম একটা মজা আছে। এক পর্যায়ে তানিয়া দরজা খুলে দিল।
দরজা খুলে তার চোখ কপালে। সে গোল গোল চোখে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? বারবার কলিং বেল বাজাচ্ছেন কেন? আর মিমুর কি হয়েছে? কায়েব ভেতরে প্রবেশ করতে করতে বলল, কলিং বেল আমি না, তোমার প্রিয় বান্ধবী বাজিয়েছে। তার মাথা খারাপ হয়ে গিয়েছে। তানিয়া, তুমি দয়া করে আমাদের ওর খাবারটা আর এক গ্লাস লেবু শরবত রুমে পাঠিয়ে দিও। তানিয়া কিছু জিজ্ঞাসা করতেই সে বলল, এখন আর কিছু জিজ্ঞেস করো না, আমি পরে সবটা বলবো। ছোট মাকে বলে দিও আমরা এসে গিয়েছি। তুমি দ্রুত খাবার পাঠিয়ে দাও। তানিয়া কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কায়েব এগিয়ে যেতে নিলে মিমি বলে ওঠে, তানি রে, আমাকে এই বাজে লোকটার হাত থেকে তুই বাঁচা রে। তুই তো জানিস না এই লোকটা কত খারাপ, খুব পচা, বাঁচা আমাকে। তানিয়া হকচকিয়ে গেল। কায়েব মিমির দিকে চোখ গরম করে তাকিয়ে তাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো। কায়েব রুমে গিয়ে মিমিকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে বসে থাকো, আমি আসছি। কায়েব একটা টি শার্ট এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। কায়েব ওয়াশরুমে ঢুকতেই মিমি ফট করে দাঁড়িয়ে গেল। রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো যেন সে আগে দেখেনি। কিছুক্ষণ পর রুমের দেয়ালে থাকা কায়েবের ছবির দিকে তাকিয়ে আঙুল নেড়ে বলল, এই যে গোমরা মুখ, আপনি যে খুব পচা থাকে আপনি জানেন? সব মেয়েরা আপনার দিকে নজর দেয় কেন? হ্যাঁ, রাগ হয় না বুঝি আমার? আর আর কার দোষ দেব বলুন? আপনি এত সুন্দর কেন? আপনাকে শুধু আমি দেখবো আর কেউ না। দরকার হলে আপনাকে আমার সামনে বেঁধে রেখে তারপর দেখব। আপনি আমাকে একটু ভালোবাসেন না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। তা তো বলবো না, বলবো না। কায়েব তার পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ইতিমধ্যে তার ফ্রেশ হওয়া শেষ। তার খুব হাসি পাচ্ছে। সে বিছানায় বসে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা বেশ, তোমাকে কিছু বলতে হবে না, এদিকে এসো। মিমি হেলতে দুলতে তার দিকে এগিয়ে গেল। কায়েব তাকে ধরে বলল, এভাবে দুলছো কেন? শান্ত হয়ে দাঁড়াও। কায়েব কোমর থেকে তার শাড়ি সরিয়ে মলম লাগিয়ে দেয়। ঠান্ডা স্পর্শে মিমি চোখ বন্ধ করে নেয়। কায়েবের নখ খুব ভালোভাবে গেঁথেছিল এখানে। দরজায় নখ হলো। কায়েব দরজা খুলে দেখলো তানিয়া খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। কায়েব সেটা হাতে নিয়ে টি টেবিলের ওপর রেখে বলল, তানিয়া, আমার একটা উপকার করো প্লিজ। তানিয়া বলল, এভাবে বলছেন কেন ভাইয়া? বলুন কি করতে হবে। তুমি একটু ওর শাড়িটা চেঞ্জ করিয়ে নর্মাল ড্রেসটা পরিয়ে দাও। ও এভাবে ঘুমাতে পারবে না। তানিয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমি ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। কায়েব বাইরে চলে গেল। তানিয়া মিমির শাড়ি পাল্টে দিল। তাকে বেগ পোহাতে হয়েছে। মিমি কিছুতেই শান্ত থাকছে না। তানিয়া বাইরে গিয়ে বলল, ভাইয়া হয়ে গিয়েছে। কায়েব কৃতজ্ঞতার সাথে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তানিয়া। আরে কোনো ব্যাপার না ভাইয়া। তানিয়া চলে গেল। কায়েব রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। সে দেখলো তানিয়া মিমিকে একটা 3 পিস পরিয়ে দিয়েছে। কায়েব খাবারের প্লেট হাতে নিয়ে বলল, মিমি, খেয়ে নাও। মিমি বাচ্চাদের মতো করে বলল, খাবো না, খাবো না, খাবো না। কায়েব তার হাত চেপে ধরে নিজের পাশে বসালো। খাবার মুখের সামনে তুলে ধরলো, কিন্তু মিমি মুখে নিল না। কায়েব তার গাল চেপে ধরে মুখের মধ্যে খাবার পুরে দিল। মিমি মুখ কুঁচকে খেতে লাগলো। এভাবে কায়েব তাকে পুরোটা খাইয়ে দিল। অতঃপর নিজের হাত ধুয়ে তার মুখ মুছিয়ে দিল। শরবতের গ্লাস হাতে নিয়ে বলল, এটা ঢকঢক করে খেয়ে নাও কুইক। মিমি মুখ বাঁকিয়ে বলল, কি এটা? পচা জিনিস, আমি খাবো না। কায়েব ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি ভালো কথা শোনার মানুষ নাও, জোর না করলে হবে না। কায়েব পুনরায় তার গাল চেপে ধরে শরবতটা খাইয়ে দিল। খাওয়ানো শেষে মিমি বলল, ইস কি বাজে খেতে এটা! আপনি এটা কেন খাওয়ালেন আমায়? আপনি একটা পচা লোক, বাজে লোক। অনেক হয়েছে, এবার ঘুমাবে, চলো। না। মিমি চলো বলছি। মিমি মুখ ঘুরিয়ে বলল, না। কায়েব তাকে কোলে তুলে বিছানায় ঠাস করে ফেলে দিল। বিছানা নরম হওয়ায় মিমি কোনো ব্যথা পায়নি, কিন্তু সে চেঁচিয়ে উঠল, মা গো, মরে গেলাম গো, আমাকে মেরে ফেললো গো, কেউ বাঁচাও গো। কায়েব লাইট অফ করে তার পাশে শুয়ে তাকে জাপটে ধরে বলল, হয়েছে, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঘুমাও চুপচাপ, না হয় তোমাকে মেরে গুম করে দেব। মিমি মাথা কায়েবের বুকে। সে আবারও ধকধক শব্দ শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে কোনো ছন্দের তালে শব্দটা হচ্ছে।
মিমির কাছে এটা দারুণ লাগছে। সে এটা শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালের মৃদু আলো চোখে পড়ায় মিমির ঘুম হালকা হয়ে গেল। সে নড়তে গিয়ে বুঝতে পারলো সে নড়তে পারছে না। সে পিটপিট করে চোখ মেলে তাকালো। ভালো করে চোখ মেলে আশেপাশে তাকালো। নিজেকে কাইপের বুকের মধ্যে দেখতেই সে হতভম্ব। চোখ রসগোল্লার মতো বড় করে সে কাইপের দিকে তাকালো। সে তো পার্টিতে ছিল, এখানে কিভাবে আসলো? একটা জুস খেয়েছিল, তারপর থেকে আর কিছু মনে নেই। কি হয়েছিল তারপর? সে সরে যেতে চেয়েও পারল না। সে কাইপের শক্ত বন্ধনে আবদ্ধ। মিমির এখন দম বন্ধ লাগছে। সে মৃদু কণ্ঠে ডাকলো। মিস্টার খান। কাইপ শোনে না, গভীর ঘুমে মগ্ন। মিমি কাইপের দিকে ভালো করে তাকালো। এত কাছ থেকে আগে কখনো দেখা হয়নি এই সুদর্শন পুরুষটিকে। দেখো কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কে বলবে এই লোকটা নাকের ডগায় রাখ নিয়ে ঘোরে। মিমি পুনরায় ডাকলো। মিস্টার খান। কাইপ তবুও শোনে না। মিমি এবার চেঁচিয়ে উঠল। মিস্টার খান। কাইপ মিমিকে ছেড়ে লাফ দিয়ে উঠে বসলো। মিমি যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাইপ ঘুম ঘুম কণ্ঠে ভুরু কুচকে বলল, কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? বাড়িতে চোর পড়েছে নাকি ডাকাত? মিমি নাকের পাঠা ফুলিয়ে বলল, চেঁচাবো না তো কি করব? এমন ভাবে চেপে ধরেছিলেন আমার দম বন্ধ হয়ে আসছিল। কাইপ কিছু না বলে ছোট শ্বাস ফেলে। মিমি আবারও বলল, আমি বাড়িতে কখন এসেছি আর আপনি আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? নাচানাচি করবেন এক মেয়ের সাথে আর জড়িয়ে ধরবেন আরেক মেয়েকে? ভারী মিমির কথা শেষ করতে পারল না, কেননা কাইপ শক্ত চোখে তাকিয়েছে। মিমি ঢোক গিলে কেটে পড়তে চাইলে কাইপ তাকে দু বাহুর মাঝে আবদ্ধ করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, বাইরে যা খুশি করি না কেন, তুমি আমার বউ। আমি যা খুশি তাই করতে পারি। তুমি কি দেখতে চাও আমি আর কি কি করতে পারি? কাইপের মতলব মিমির কাছে ভালো ঠেকল না। তার গাল জ্বলে উঠল লজ্জায়। সে তুতলিয়ে বলল, না, দেখতে চাই না। ঠিক আছে, তাহলে নিজের মুখটা বন্ধ রাখো। আবার কোনো আজেবাজে কথা বললে। না না, কিছু বলবো না। কাইপ তাকে ছেড়ে দিয়ে বলল, গুড, যাও এখন। সারা রাত জ্বালিয়ে এখন আমার ঘুমের 12টা বাজালে। ঘুমাবো আমি, একদম ডিস্টার্ব করবে না। মিমি সুরসুর করে চলে গেল। কাইপকে বিরক্ত করার কোনো মানেই হয় না। যা খুশি করুক, ঘুমিয়ে থাকুক। মিমি ঠিক করলো সারাদিনে কাইপের আশেপাশে আসবে না। সত্যি বলতে চরম লজ্জা পেয়েছে সে। ড্রয়িং রুমে নীরবতা, কারোর মুখে কথা নেই। সোফায় এক কোণে বসে আছে সিফাত, তার পাশে বসে আছে মেঘ। তানিয়া দাঁড়িয়ে আছে মেঘের পিছনে। মিসেস রিতা অন্য একটা সোফায় বসে আছেন। মিমি একটু দূরে দাঁড়িয়ে আছে। তার পাশে রিহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়া আর কেউ বাড়িতে নেই। সকলে অফিসে গিয়েছে। মেঘেরও অফিসে থাকার কথা, কিন্তু তানিয়া কনসিভ করার পর থেকে সে মাঝে মধ্যে উকি দেওয়ার জন্য অফিসে যায়, আর বাকিটা সময় সে বাড়িতেই থাকে। তানিয়া হাজার বলেও তাকে অফিসে পাঠাতে পারে না। মেঘ তাদের রিহা ও সিফাতের সম্পর্কে সবটা বলেছে। তার মনে হলো মিমির অন্তত সব জানা উচিত। তার সবকিছু বলার পর থেকে সবাই চুপ করে আছে। রিহা তো ভয়ে আছে, না জানি তার বোন কি রিয়াকশন দেবে। সে ভয়ে ভয়ে বলল, আপু, কিছু তো বলো। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো রিহু, আমার ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন কথা গোপন রাখতে শিখে গিয়েছে। অনেক বড় হয়ে গিয়েছে সে। রিহার খুব কান্না আসছে। সে বোনের এমন নির্লিপ্ততা মানতে পারছে না। মিমি আর কিছু না বলে উপরে রুমে চলে গেল। রিহা নীরবে চোখের জল ফেলতে লাগলো। তানিয়া এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলল, কাঁদছো কেন পাগলি? তোমার আপু তো একটুখানি অভিমান করেছে, তাছাড়া আর কিছুই না। সিফাত উঠে দাঁড়িয়ে বলল, তুমি চিন্তা করো না পিচ্ছি, আমি মিমকে বুঝিয়ে বলছি। সিফাত মিমির রুমের দিকে অগ্রসর হলো। রিহাও গেল তার পিছু পিছু। মিসেস রিতা উঠে দাঁড়িয়ে বললেন, সবাই কিন্তু দুপুরে লাঞ্চ করে তারপরে যাবে। আমি রান্নার আয়োজন করেছি। তানিয়া বলল, ছোট মা, আমিও আসি। তানিয়ার কথা শুনে মেঘ আটকে উঠে বলল, কি? একদমই না। তোমাকে না রান্নাঘরে যেতে বারণ করেছি, তাও তুমি চুপি চুপি রান্নাঘরে যাও, তাই না? আজ হচ্ছে তোমার। তানিয়া মুখ ভেঙচি কেটে মুখ গোমড়া করে রাখলো। মিসেস রিতা হেসে বললেন, থাক তানিয়া, তোমাকে যেতে হবে না, আমি ঠিকই সামলে নেব। তাছাড়া সার্ভেন্টরা তো আছেই, মিমিও একটু পর চলে আসবে।
তুমি তোমার এই পাগলা বরটাকে সামলাও। তিনি চলে গেলেন। তানিয়া মেঘের দিকে কটমট করে তাকিয়ে বলল, একটু রান্নাঘরে গেলে কি হয় মেঘ? আমার মাত্র 3 মাস চলছে আর তুমি এমন একটা ভাব করছো যেন আজ বাদে কাল আমার ডেলিভারি হবে। ছোট মা কি মনে করলো বলো তো? মেঘ এগিয়ে এসে বলল,